প্রেম, ভালোবাসা, হাসি মজা, তন্ত্র ও ভয়, সঙ্গে রয়েছে আরও কিছু বাংলা ক্লাসিক্স। এই সমস্ত কিছু দিয়ে ঘেরা আমাদের চ্যানেল BSX 2.0। তাই বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে যখনই নতুন কোনো গল্প নিয়ে আমরা আসব তার নোটিফিকেশন সবার আগে তুমি পাও। তুষার ঢাকা আকাশ ছোঁয়া হিমালয় দেখার ইচ্ছে অনেক দিন থেকেই আমার মনে খুব প্রবল ইচ্ছে ছিল। তাই আমার চিরসঙ্গী প্রাণের বন্ধু প্রবোধচন্দ্রকে সঙ্গে নিয়ে একদিন আমি দার্জিলিং রওনা হলাম। আমরা পথে এই বিষয়ে অনেক আলোচনা করলাম। আমাদের দুজনেরই মনে হলো যে ট্রেনে করে গেলে হিমালয়কে ঠিকভাবে দেখা যাবে না, ট্রেন যেন উড়ে চলে যায়। এই অবস্থায় রেলে গেলে হিমালয়ের সেই অবর্ণনীয় সৌন্দর্য কোনোভাবেই অনুভব করা সম্ভব নয়। এই কারণে আমরা দুজনেই ঠিক করলাম যে শিলিগুড়ি থেকে হেঁটে দার্জিলিং যাব। সকালে শিলিগুড়ি পৌঁছালাম। যতক্ষণ দার্জিলিংয়ের ছোট ছোট ট্রেনগুলো চোখে পড়ছিল, ততক্ষণ স্টেশনে দাঁড়িয়ে আমরা তাদের বিচিত্র চলন দেখতে লাগলাম। তারপর দুজন কুলির মাথায় আমাদের দুজনের দুটো ট্রাঙ্ক তুলে দিয়ে নিজেদের হাতে ব্যাগ ঝুলিয়ে আমরা বাজারের দিকে রওনা হলাম। পথেই দুইজন বাঙালির সঙ্গে দেখা হলো। আমরা বাজারেই থাকার ব্যবস্থা করব ঠিক করেছিলাম, কিন্তু তারা কিছুতেই তা হতে দিলেন না। জোর করে আমাদের তাদের বাড়ি নিয়ে গেলেন। আমরা যার বাড়িতে উঠলাম তিনি সেখানে শালকাঠের ব্যবসা করেন। সেদিন রাতটা আমরা শিলিগুড়িতে কাটালাম। সবাই আমাদের বললেন পাহাড়ে হেঁটে যেতে খুব কষ্ট হবে, তার চেয়ে বরং গরুর গাড়িতে যান। কিন্তু আমরা মনে মনে হেঁটে যাওয়ার সিদ্ধান্তই নিয়েছিলাম। এমনকি প্রধান রাস্তা দিয়ে যাব না এটাও ঠিক করে ফেলেছিলাম। ওই রাস্তায় অনেক লোক চলাচল করে, সারাক্ষণ মাল বোঝায় গরুর গাড়ি যাতায়াত করে, তার উপর পাশ দিয়েই রেল লাইন গেছে। তাই ওই পথে হিমালয়ের শান্ত ও গভীর সৌন্দর্য উপভোগ করা যাবে না, আর সে কারণেই আমরা কোনো মতেই ওই পথ দিয়ে যাব না। পাহাড়ি মানুষেরা যে সরু পথ দিয়ে চলাফেরা করে, আমরা সেই পথ দিয়েই যাব। তবে পাহাড়ের পথ খুব দুর্গম আর আমাদের চেনাও নেই, তাই আমাদের একজন গাইড বা পথপ্রদর্শকের প্রয়োজন। টাকায় কিনা হয়। আমাদের নতুন বন্ধুদের দয়ায় আমরা তাদের একজন বিশ্বস্ত ও অত্যন্ত শক্তিশালী ভুটিয়া গাইড পেলাম। সে তার চেনা তিনজন বিশ্বস্ত কুলি জোগাড় করলো। পরদিন খুব ভোরে কুলিদের মাথায় জিনিসপত্র চাপিয়ে দিয়ে মনে মনে ভগবানের নাম নিয়ে আমরা রওনা হলাম। সবার আগে চলল আমাদের ভুটিয়া গাইড থাম্বি মেনা। তার কোমরে দুটো খুকরি আর হাতে একটা বড় লাঠি। তার পেছনে আমরা দুজন, আর সবার শেষে তিনজন কুলি। আমরা মহানন্দা নদীর ব্রিজ পার হয়ে মাটিয়াখোলার হাট ছাড়িয়ে নকশাবাড়ির পথ ধরে এগোতে লাগলাম। পথে এক মারোয়াড়ি ব্যবসায়ীর দোকান পেয়ে সেখানে রান্নাবান্না ও খাওয়া দাওয়া সেরে নিলাম। এই দুর্গম জঙ্গলেও মারোয়াড়ি মহোদয়দের অভাব নেই। মাঝে মধ্যেই দোকান পাওয়া যায় এবং সেই সব দোকানে প্রায় সব ধরনের জিনিসই কিনতে পাওয়া যায়। খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে আমরা আবার রওনা হলাম। আমাদের উদ্দেশ্য এখানে হিমালয়ের অফুরন্ত সৌন্দর্যের বর্ণনা দেওয়া নয়, তা না হলে সৌন্দর্যের পাহাড় শ্রীমান হিমালয় মহাশয়ের রূপ বর্ণনা করা চেষ্টা করতাম। তাই আমরা সেই প্রসঙ্গে যাব না। এই হিমালয়ে প্রায় এমনটা ঘটে যে কোথাও কিছু নেই, অথচ হঠাৎ কুয়াশা উঠে চারিদিক অন্ধকারে ঢেকে দেয়।
তখন আর কিছুই দেখা যায় না। খুব কষ্ট করে আর সাবধানে পথ চলতে হয়। আমরা যে পথ দিয়ে যাচ্ছিলাম তা অত্যন্ত দুর্গম। একদিকে অতল গহ্বর বা খাদ, একবার পড়লে 1000 ফুট নিচে গিয়ে আছড়ে পড়তে হবে। একজনের বেশি দুজন পাশাপাশি যাওয়ার কোনো উপায় নেই। অনেক সময় হামাগুড়ি দিয়েও খুব কষ্ট করে উপরে উঠতে হয়। আমরা সেই কুয়াশার অন্ধকার ঠেলে অতি কষ্টে পাহাড়ের উপর দিকে উঠতে লাগলাম। এদিকে প্রায় সন্ধে হয়ে এলো। দারুণ হাড় কাঁপানো শীত, তার উপর বৃষ্টি। হিমালয়ে এই বৃষ্টি না থাকলে বোধহয় এটাই স্বর্গের অমরাবতী বা নন্দনকানন হতো। মাথা গোঁজার একটা জায়গা পেলেই আমরা আজকের মতো সেখানে বিশ্রাম নিতাম। আমরা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম। কুয়াশার ভিতর দিয়ে কোন দিকে যাচ্ছি তাও ঠিক করতে পারছিলাম না। আমাদের গাইড বলেছিল যে কাছেই মারোয়ারি দোকান আর বস্তি আছে, কিন্তু আমরা 1 ঘন্টা কষ্ট করে চলার পরও কোনো জনপথ খুঁজে পেলাম না। হিমালয়ের সন্ধ্যা আমাদের দেশের মতো সহজভাবে হয় না। এখানে সন্ধ্যা বলে আলাদা কিছু নেই। হঠাৎ কাউকে কিছু না বলে কোনো এক অবাধ্য মেয়ের মতো যেন একেবারে ঘুটঘুটে অন্ধকার রাত হিমালয়কে তার কালো চাদর দিয়ে ঢেকে দেয়। আজ এটা নিজের চোখে দেখলাম, অনুভব করলাম। হঠাৎ চারিদিক ঘোর অন্ধকারে ডুবে গেল, আর কিছু দেখার উপায় রইল না। আমাদের গাইড চিৎকার করে নানা রকম শব্দ করতে করতে এগোতে লাগলো। আমরা তার গলার স্বর অনুসরণ করে হাতড়ে হাতড়ে চলতে লাগলাম। একটু পা পিছলে গেলেই নির্ঘাত মৃত্যু। এখন বুঝলাম আমাদের শিলিগুড়ির বন্ধুরা আমাদের মঙ্গলের জন্যই কথাগুলো বলেছিলেন। কিন্তু মরণকালে রোগী যদি ওষুধ খেতে না চায় তবে এখন আর আক্ষেপ করে লাভ কি? হঠাৎ আমাদের পথপ্রদর্শক থমকে দাঁড়ালো। আমরাও ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে পড়লাম। তখন বুঝলাম সে নিজেই অন্ধকারে পথ হারিয়ে ফেলেছে। গ্রামের পথে না গিয়ে অন্য পথে চলে এসেছে। দুর্গম পাহাড়ের আর এক দুর্গম জায়গায় এসে পড়েছি আমরা। কোন দিকে কোথায় যাব সে নিজেও ঠিক করতে পারছিল না। সে মুখে স্বীকার না করলেও তার গলার স্বর শুনে আমরা সবই বুঝতে পারছিলাম। তখন আমাদের কলিজা শুকিয়ে গেল। বুঝলাম এই পাহাড়ের দুর্গম জঙ্গলের মধ্যেই আজ রাতটা কাটাতে হবে। তাতে খুব একটা সমস্যা ছিল না, কিন্তু খাদে পড়ে হাড়গোড় চূর্ণ বিচূর্ণ না হলেই। এখন ভগবানের অসীম দয়া। থাম্বি মিনা বলল, উপর দিয়ে একটু নেমে গেলেই একটা বস্তি পাবো। উপায় না দেখে সেটাই ভালো মনে করে আমরা ফিরতে শুরু করলাম। কিন্তু কয়েক পা যেতেই আমি একটু ঢালু জায়গায় চলে এলাম। তারপর কি হলো ঠিক মনে নেই। গড়াতে গড়াতে কত দূর গেলাম তাও জানি না। শুধু এইটুকু বুঝলাম আমার লম্বা কোটটা 2 হাতে শক্ত করে চেপে ধরে বন্ধু প্রবোধচন্দ্র ঠিক একইভাবে আমার পিছনে গড়িয়ে আসছে। আওয়াজ শুনে বুঝলাম গুণদার থম্বি মেনেরও একই দশা, সেও গড়িয়ে আসছে। হঠাৎ কিছু একটার সঙ্গে ধাক্কা লেগে আমাদের নিচে গড়িয়ে পড়া থামলো। স্পর্শ করে বুঝলাম কাঠের তৈরি কোনো একটা জিনিসে আমাদের পতনের গতি বাধা পেয়েছে। পকেটে দেশলাই আর মোমবাতি ছিল, সেটা জ্বালালাম। সেই ঘুটঘুটে অন্ধকারে সামান্য আলোতে খুব একটা ভালো দেখা যাচ্ছিল না। আলোটা একটু উঁচুতে তুলে ধরতেই দেখলাম সেটা একটা কাঠের বাড়ি। অনেক কষ্টে আমরা উঠে দাঁড়ালাম। যাই হোক, প্রাণটা অকালে ঝরে যায়নি, সেটাই ভাগ্য। সম্ভবত এবার একটা আশ্রয় মিলবে। এই বাড়িতে যেই থাকুক না কেন, এই অবস্থায় আমাদের আশ্রয় দিতে নিশ্চয়ই অসম্মত হবে না। আমরা আলো ধরে ধরে ঘরের সামনের দিকে এলাম। দরজা বন্ধ ছিল। আমি দরজায় ধাক্কা দিলাম, কেউ উত্তর দিল না। এবার আমি আরো জোরে শব্দ করে দরজায় ঘা দিলাম, তবুও কারো সাড়া পাওয়া গেল না। তখন আমি জোরে ধাক্কা দিতেই কড়কড় শব্দ করে দরজাটা খুলে গেল। ভেতরে বাইরের চেয়েও বেশি অন্ধকার। আমি আলো নিয়ে ভেতরে ঢুকলাম।
প্রবোধ আর থাম্বিমেনা আমার পেছন পেছন এলো, কিন্তু এরপরেই এক অদ্ভুত কাণ্ড ঘটল। থাম্বিমেনা বিকট একটা চিৎকার করে উঠল। শয়তান, শয়তানের বউ, শয়তানের বউ। তারপর দৌড়ে অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আমরা দুজনেই অবাক হয়ে তাকে জোরে জোরে ডাকতে লাগলাম, কিন্তু অন্ধকার থেকে শুধু একটাই আতঙ্কিত চিৎকার আমাদের কানে এলো। প্রবোধ বলল, বোধ হয় এখানকার মানুষের বিশ্বাস যে এই বাড়িতে ভূত আছে। আর এই মানুষরা ভূত খুব বিশ্বাস করে। যাই হোক, খাদে পড়ে যে আজ প্রাণটা যায়নি, তার জন্য ভগবানকে ধন্যবাদ। শীতে বুক কাঁপছে। ভগবানই এই আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছেন। এখন কাঠকুটো জোগাড় করে আগুন জ্বালানো যাক। আলো দেখলে ওই কুলি দুটো আর ওই গুণধর থামবিমে না, প্রাণের দায় এখানে ফেরার পথ খুঁজে পাবে। আমরা বাইরে আলো নিয়ে কিছু শুকনো ডালপালা জোগাড় করলাম। তারপর সেগুলো জ্বালিয়ে ঘরের ভিতর আগুন করলাম। আগুনের তাপে হাত সেঁকে একটু শরীরটা স্বাভাবিক হলো। আমাদের ব্যাগে সবসময় কিছু না কিছু খাবার থাকতো। প্রবোধ সেগুলো বের করে দারুণ উৎসাহে খেতে শুরু করলো। আমি বললাম, আগে ঘরটা ভালো করে দেখে নেওয়া দরকার। প্রবোধ উত্তর দিল, আগে প্রাণ তো বাঁচুক, কোথায় যান বেরিয়ে যাচ্ছে। এই পাহাড়ের শীত আর পাহাড়ি রাস্তায় যেন খিদে 1000 গুণ বেড়ে যায়। বাধ্য হয়ে আমরা দুজনেই সেই আগুনের পাশে কিছুটা খেয়ে নিলাম। খাওয়া শেষ হলে আমরা দুজনে মোমবাতি নিয়ে ঘরটা ভালো করে দেখতে বেরোলাম। এটা একটা ঘর নয়, পাশাপাশি দুটো ঘর। ঘরের ভিতর নানা ধরনের বাসনপত্র পড়ে আছে। দেখলেই মনে হয় সবশেষে যারা এই বাড়িতে ছিল তারা যে কারণেই হোক খুব হঠাৎ এখান থেকে চলে গেছে। তাদের অনেক জিনিসপত্র পড়ে আছে যা নেওয়ার সময় পায়নি তারা। তারা যে খুব তাড়াহুড়ো করে পালিয়েছে, ঘরের অবস্থা দেখলে সে বিষয়ে কোনো সন্দেহ থাকে না। ঘরের এক কোণে একটা বাক্স পড়ে আছে। দেখলাম সেটা ডালা খোলা। তুলে দেখি তার ভিতর বিভিন্ন তারিখের অনেকগুলো বাংলা চিঠি রয়েছে। এই দুর্গম জায়গায়, এই নির্জন বাড়িতে তাহলে আগে কি কোনো বাঙালি বাস করত? কে সে? এত জায়গা থাকতে এখানে কেন এসেছিল? তীব্র কৌতূহলের কারণে আমরা মোমবাতিটা সেই বাক্সের উপর রেখে চিঠিগুলো একে একে পড়তে শুরু করলাম। যখন একদম শেষ চিঠিটা পড়া শেষ হলো, তখন নিচ থেকে সেই অন্ধকার চিরে এক হৃদয় বিদারক আর্তনাদ ভেসে আসতে লাগলো। সারা রাত ধরে এই ভয়াবহ শব্দ আমাদের কানে আসতে লাগলো। এটা আমাদের মনের ভুল নাকি কোনো মানুষের চিৎকার, তা কেবল ভগবানই জানেন। আমরা শুধু এইটুকু বলতে পারি যে সারা রাত আমরা সেই ঘরে জেগে বসে রইলাম। ভয়ে চোখ বন্ধ করার সাহসটুকুও পেলাম না। আমরা যে চিঠিগুলো পড়লাম তার প্রথমটি ছিল এরকম। দ্বিতীয় চিঠি। তবে দ্বিতীয় চিঠিতে শুধু উপন্যাসের কথা এবং সেটির প্রশংসাই ছিল। তাই দ্বিতীয় চিঠিটা আর এখানে তুলছি না, সরাসরি চলে যাচ্ছি তৃতীয় চিঠিতে। প্রিয় সুরেশ, তোমাকে এর আগে 2খানা চিঠি লিখেছি। এটা নিয়ে 3খানা হবে, কিন্তু কোনোটাকেই এখনো ডাকে পাঠাতে পারিনি। ডাকঘর এখান থেকে প্রায় 20 মাইল দূরে। চিঠি 3টে পাঠানোর জন্য এখনো কোনো লোক জোগাড় করতে পারিনি। তার একটা বড় কারণ আছে, সহজে এই বাড়ির আশেপাশে কেউ আসতে চায় না, এমনকি বেশি টাকা দিতে চাইলেও না। আগে এর কারণ জানতাম না। একদিন এক বৃদ্ধকে জিজ্ঞাসা করায় সে আমাকে এই রহস্যের কথা জানালো। ব্যাপারটা হলো এই যে, সহু নামে এক লোক এই কুটিরটা তৈরি করেছিল। ভুটিয়াদের মধ্যে সে কবি হিসাবে পরিচিত ছিল। নির্জনে থাকার ইচ্ছে থেকেই সেই দুর্গম জায়গায় এই কুঠিরটি বানিয়েছিল। এখানে সে তার তরুণী সুন্দরী স্ত্রীকে নিয়ে থাকত। সুখেই তাদের দিন কাটছিল।
কিন্তু দুর্ভাগ্যবশত কাছের এক ভুটিয়া তরুণী সেই নির্জনবাসী কবির প্রেমে পড়ল। আমি আগেই বলেছি যে এই কুঠিরে দুটো ঘর। গভীর রাতে যখন পাশের ঘরে শহর তরুণী স্ত্রী ঘুমিয়ে থাকতো, সেই সময় ওই তরুণীটি তার পাশে বসে নিচু স্বরে প্রেম নিবেদন করত। একদিন রাতে শহর স্ত্রী সব জানতে পারল, কিন্তু মুখে কিছুই বলল না। ওই তরুণীকে এই কুঠিরে আসতে হলে একটা কাঠের সাঁকো পার হতে হতো। এই সাঁকোর প্রায় ১,৫০০ ফুট নিচে একটা ঝর্ণা বা পাহাড়ি নালা ছিল। প্রচণ্ড বেগে জল পড়তো বলে ভুটিয়ারা এর নাম রেখেছিল পাগলা ঝোড়া। প্রতিদিন রাতে সেই ঝর্ণার ওপরের সাঁকো দিয়েই ওই তরুণী যাতায়াত করত। একদিন সোহ বাড়িতে না থাকার সুযোগে তার স্ত্রী কুড়াল দিয়ে সাঁকোর কাঠের একদিকটা কেটে রাখল। সে পাহাড়ের সঙ্গে কাঠের টুকরোটাকে এমন আলগাভাবে আটকে রাখল যে মানুষের ভার পড়লেই তা নিশ্চিতভাবে নিচে পড়ে যাবে। শেষ পর্যন্ত তাই ঘটল। সেদিন রাতে আগের মতোই সোহ তার প্রেমিকার জন্য অপেক্ষায় ছিল। হঠাৎ তার কানে এক বুক ফাটানো চিৎকার ভেসে এলো। তারপরেই বিশাল কাঠ আর পাথর পড়ার শব্দ হলো। তার প্রেমিকা ১,৫০০ ফুট নিচে পাগলা ঝোড়ায় বিলীন হয়ে গেছে। এ কাজ কে করেছে সেটা বুঝতে সোহর দেরি হলো না। এর ফলে একদিন সোহ এবং তার স্ত্রী দুজনেই গভীর খাদে গিয়ে পড়ল। সোহ তার স্ত্রীর গলা টিপে তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু ভুটিয়া নারীদের শরীরে প্রচুর শক্তি। সোহর স্ত্রী তাকে টানতে টানতে খাদের কিনারায় নিয়ে এলো, তবুও সোহ তার গলা থেকে হাত সরালো না। তার স্ত্রীর চোখ কপালে উঠল, জিভ বেরিয়ে এলো, তবুও সে তার স্বামীকে ছাড়ল না। শেষ পর্যন্ত দুজনেই ২,০০০ হাত নিচে পড়ে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এতটুকু বলে সেই বৃদ্ধ ভুটিয়া জানালো যে সেই থেকে সোহর প্রেমিকা প্রেত হয়ে সোহর বাড়িতে আসে। ভেতরে আলো দেখলে সে দরজায় ধাক্কা দেয়। তাকে ভেতরে ঢুকতে না দেওয়ার সাধ্য কারোর নেই। অনেকেই এই বাড়িতে থাকতে চেয়েছে, কিন্তু যেই এখানে বাস করে তারই মৃত্যু হয়। এই শহর প্রেমিকার ভূতের ভয়েই কেউ সাহস করে এখানে আসে না। আমার প্রয়োজনীয় জিনিসপত্র হাট থেকে আমাকেই আনতে হয়, আর এই কারণেই এ পর্যন্ত চিঠিগুলো ডাকে পাঠাতে পারিনি। তবে চেষ্টা করছি যে কোনো প্রকারে এই চিঠিগুলো তোমাকে পাঠানোর। তোমার প্রিয় মনমতো। চতুর্থ চিঠি। প্রিয় সুরেশ, দেশে থাকলে এ কথা আমি হেসে উড়িয়ে দিতাম। বড় জোর ০.৫ ঘন্টার মধ্যেই হয়তো ব্যাপারটা পুরোপুরি ভুলে যেতাম, কিন্তু এই নির্জন আর দুর্গম জায়গায় ভূতের কথা বলা সহজে যায় না। রাতে অনেক রাত পর্যন্ত বসে আমি রোজ আমার সেই বিশাল উপন্যাসটা লিখি, কিন্তু সেই বৃদ্ধ ভুটিয়ার কাছে এই গল্প শোনার পর থেকে রাতে আমার লেখা একরকম বন্ধই হয়ে গেছে। তুমি শুনলে নিশ্চয়ই মনে মনে হাসবে, কিন্তু সত্য গোপন করাও ঠিক হবে না। সত্যি বলতে, সেই দিন থেকে রাতে লিখতে লিখতে মাঝে মাঝেই আমি কলম থামিয়ে কান পেতে শুনি দরজায় কেউ ধাক্কা দিচ্ছে কিনা। সত্যি কি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে? এর মধ্যে যেন শহর সেই প্রেমিকা আমার ঘাড়ে সাওয়ার হয়েছে। হেসো না, হেসো না। এই নির্জন দুর্গম লোকহীন জায়গায় সব কিছুই সম্ভব। তোমার কাছে যেটা হাস্যকর, এখানে সেটা চরম ভীতিজনক। কাল যা ঘটেছে তাতে আমারও মনে হচ্ছে যে আমার বুদ্ধিভ্রম বা মাথা খারাপ হয়েছে। সন্ধ্যার সময় আমি কুটিরের বাইরে বেরোচ্ছিলাম। বেরোতে বেরোতে সেই ভাঙা সাঁকোটার কাছে এসে দাঁড়ালাম। নিচু হয়ে সাঁকোর নিচের
পাগলা ঝোড়া দেখছিলাম। হঠাৎ মাথা তুলে দেখি দূরে সুন্দর বুনো ফুলে সেজে একটি পাহাড়ি যুবতী দাঁড়িয়ে আছে। তখন চারপাশ ধীরে ধীরে অন্ধকারে ছেয়ে আসছিল। এই কুটিরের এত কাছে এখনো পর্যন্ত আমি কোনো নারী বা পুরুষ কখনোই দেখিনি। এখান থেকে লোকালয় 4 মাইল দূরে। রাতে এই দুর্গম পথ দিয়ে কারোর যাতায়াত করাও সম্ভব নয়। তাহলে ওই তরুণী কে? সে এখনো এখানে কেন? তার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি গলা পরিষ্কার করার একটু অস্ফুট শব্দ করলাম। তাও সে নড়ল না। আমি তাকে ডাকলাম, তবুও সে নড়ল না। এই দুর্গম পাহাড়ে আমার গলার আওয়াজ হয়তো তার কানে পৌঁছচ্ছে না। এই ভেবে আমি তাকে হাত নেড়ে ডাকলাম। তখন সে ধীরে ধীরে অন্ধকারে মিশে গেল। আমি ঘরের দিকে ফিরে এলাম। আমার শিরায় শিরায় যেন কেউ বরফ জলের স্রোত বইয়ে দিল। কেন কেন আমার এমন মনে হলো তা বুঝতে পারলাম না। তবে কি সে মানুষ নয়? এই কি সেই শহর প্রেমিকা? তোমার মন মতো। পঞ্চম চিঠিটা আগের চিঠির 11 দিন পর লেখা। প্রিয় সুরেশ, যা ভেবেছিলাম ঠিক সেটাই হয়েছে। সে এসেছে। আমি সেদিন সন্ধ্যায় তাকে পাহাড়ের মধ্যে দেখেছিলাম। সেদিন থেকেই মন থেকে বিশ্বাস করেছিলাম যে সে নিশ্চয়ই একদিন আসবে। আর কাল রাতে সে এসেছে। আমরা দুজনেই দুজনের চোখের দিকে তাকিয়ে অনেকক্ষণ বসেছিলাম। তুমি নিশ্চয়ই বলবে যে আমি পাগল হয়ে গেছি, আমার রোগ সারেনি, এখনো সেই জ্বর আছে। তাই জ্বরের ঘোরে উল্টোপাল্টা চিন্তায় আমি সব প্রেতাত্মা দেখছি। শুধু তুমি বলবে কেন? আমি নিজেকে নিজেই কথা অনেকবার বলেছি, কিন্তু এই সবই সত্যি। এবং সে এসেছে। সে কি রক্ত মাংসের দেহধারী কোনো নারী মূর্তি, নাকি আকাশের কোনো অস্তিত্ব, বায়ুমূর্তি, নাকি আমার কল্পনার সৃষ্টি? যাই হোক না কেন, তাতে খুব একটা কিছু যায় আসে না। আমার কাছে এটা কল্পনা নয়, সে বায়ু নয়, আকাশ নয়, এমনকি মিথ্যাও নয়। সত্য, একেবারে ধ্রুব সত্য। গত রাতে সে এসেছিল। আমার স্ত্রী পাশের ঘরে ঘুমাচ্ছিলেন। আমি অনেক রাত পর্যন্ত সামনের ঘরে বসে সেই উপন্যাসটা লিখছিলাম। ঠিক সেই সময়ে সে এসে হাজির হলো। প্রতি রাতে আমি ওরই অপেক্ষা করছি। দরজায় মৃদু করাঘাতের শব্দ শোনার জন্য বুক ঢিপ ঢিপ অবস্থায় অপেক্ষা করছি। ওর আশার আশায় প্রতিটা মুহূর্ত ব্যাকুল হয়ে থেকেছি। এখন আমি আমার মনের এই অবস্থাটা খুব ভালোভাবেই বুঝতে পারছি। আমি সাঁকোর ওপর ওর পায়ের শব্দ শুনতে পেয়েছি। দরজায় 3 বার ধাক্কা দেওয়ার শব্দ স্পষ্ট শুনেছি। ঠিক 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 3 বার। তাতে আমার হাড়ের ভেতর দিয়ে যেন ধারালো বরফের স্রোত বয়ে গেল। মাথায় এক অদ্ভুত অভ্যন্তর যন্ত্রণা অনুভব করলাম। আমি গায়ের জোরে নিজের বুক চেপে ধরলাম। তবুও সেই শব্দ, সেই দরজায় ধাক্কা, ঠিক 3 বার। আমি কান খাড়া করে শুনলাম। আমি উঠে দাঁড়ালাম। ধীরে ধীরে গিয়ে পাশের ঘরের দরজাটায় শিকল তুলে দিলাম। তারপর অস্থির পায়ে অপেক্ষা করতে লাগলাম। আবার সেই শব্দ, দরজায় ধাক্কা, ঠিক 3 বার। তখন আমি গিয়ে বাইরের দরজাটা খুলে দিলাম। হাড় কাঁপানো কনকনে হাওয়া প্রচণ্ড বেগে ঘরের ভেতর ঢুকে আমার কাগজপত্র সব লণ্ডভণ্ড করে মেঝেতে ছড়িয়ে দিল।
সে নারী ঘরের ভেতর ঢুকলো, আর আমি নিঃশব্দে দরজাটা বন্ধ করে দিলাম। সে তার মাথা থেকে চাদরটা সরিয়ে কাঁধের ওপর রাখলো, গলা থেকে একটা রঙিন রুমাল খুলে পাশে রাখলো। তারপর আমার সামনে আগুনের পাশে এসে বসলো। আমি দেখলাম তার খোলা পা দুটো তখনও শিশিরে ভেজা। আমি তার সামনে বসলাম আর বড় বড় চোখে মন্ত্রমুগ্ধের মতো তার মুখের দিকে তাকিয়ে রইলাম। সে আমার দিকে তাকিয়ে খুব মিষ্টি করে হাসল। সেই হাসি সুন্দর হলেও কেমন যেন রহস্যময়, তাতে যেন ধূর্ততা আর ছলনা মিশে আছে। সেই হাসিতে আমি নিজেকে হারিয়ে ফেললাম। আমার ভালো মন্দের জ্ঞান লোপ পেল। মনে হলো আমি তাকে আমার সব কিছু দিয়ে দিতে পারি, তার জন্য সব ত্যাগ করতে পারি। সে কিন্তু কোনো কথা বলল না, নড়লও না। আমারও তার কথা শোনার কোনো প্রয়োজনও বোধ হলো না। তার সেই চঞ্চল চোখ আর অস্থির দৃষ্টি যেন আমার সঙ্গে কত প্রাণের কথা বলতে লাগলো। সে আমার দিকে তাকিয়ে আছে আর আমি তার দিকে। আমাদের চোখ একে অপরের চোখের সঙ্গে মিশে আছে। সেই আনন্দ আর সুখ যে কি গভীর তা বর্ণনা করার ক্ষমতা আমার নেই। কতক্ষণ বসেছিলাম তা ঠিক বলতে পারি না। হঠাৎ সে নিজের বুকের কাছে একটা হাত তুলে খুব মন দিয়ে কান পেতে কিছু একটা শুনতে লাগলো। ঠিক তখনই পাশের ঘর থেকে একটা খুব হালকা শব্দ কানে এলো। অমনি সে অচেনা নারী তড়িঘড়ি চাদরটা তার মাথার টেনে নিয়ে উঠে দাঁড়ালো। তারপর খুব দ্রুত পায়ে দরজা খুলে ঘর থেকে বেরিয়ে গেল। আমি ভেতরের ঘরের শিকল খুলে কান পেতে শুনলাম, কোনো শব্দ নেই। তখন আমি ধীরে ধীরে ফিরে এসে বসলাম। তারপর বোধহয় সেখানেই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙতেই আমার মনে পড়ল যে সেই নারী রাতে রুমালটা নিয়ে যেতে ভুলে গিয়েছিল। সে চলে যাওয়ার পরও আমি ওটা সেখানে পড়ে থাকতে দেখেছিলাম। তাই ঘুম থেকে উঠেই ভাবলাম রুমালটা লুকিয়ে রাখবো। কিন্তু সেই দিকে তাকিয়ে দেখি রুমালটা সেখানে নেই। আমার স্ত্রী ঘর ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করে ফেলেছে এবং আমার চায়ের জলও গরম করেছে। সে আমার দিকে দুই একবার তাকালো। আমি তাকে কখনো এভাবে তাকাতে দেখিনি, কিন্তু সে কোনো কথা বলল না। এমনকি রুমালের বিষয়েও কিছু জিজ্ঞেস করলো না। তাতে আমার মনে হলো আমি বোধহয় স্বপ্নই দেখেছি। কাল রাতে যেটাকে সত্যি ভেবেছিলাম তা আসলে স্বপ্ন ছাড়ার কিছুই নয়। কিন্তু বিকেলের দিকে আমি বাইরে থেকে দেখলাম আমার স্ত্রী সেই রুমালটা হাতে নিয়ে খুব ভালো করে দেখছে। তার মুখ অন্যদিকে ফেরানো ছিল, তাই সে আমাকে দেখতে পায়নি। আমি পরিষ্কার দেখলাম সে খুব মন দিয়ে রুমালটা পরীক্ষা করছে। আমি বরাবর নিজেকে বোঝানোর চেষ্টা করলাম যে রুমালটা নিশ্চয়ই আমার স্ত্রীরই। কাল রাতে যা যা দেখেছি সব আমার মনের ভুল বা স্বপ্ন মাত্র। আর তা যদি না হয় তবে কাল রাতে যে এসেছিল সে কোনো প্রেতাত্মা নয়, সত্যিই কোনো রক্ত মাংসের নারী। মানুষ মানুষকে ঠিকই চিনতে পারে, বুঝতে পারে। কাল রাতে যে আমার সামনে বসেছিল সে রক্ত মাংসের কোনো মানুষ নয়, এটা আমি খুব স্পষ্টভাবে উপলব্ধি করেছিলাম। তর্কের খাতিরে যদি ধরেও নাও সে কোনো সাধারণ মেয়ে, কিন্তু এখান থেকে 4 মাইলের মধ্যে কোনো বসতি বা লোকালয় নেই। দিনের বেলাতেই পাহাড়ের পথে চলাফেরা করা বিপজ্জনক, আর রাতে তো সেটা অসম্ভব। কোনো মেয়ে এই ঘুটঘুটে অন্ধকার রাতে এমন ভয়াবহ আর কঠিন পাহাড়ি পথ পেরিয়ে আসার সাহস পাবে না। তার উপর ঘুটঘুটে অন্ধকার আর হাড় কাঁপানো শীত।
কোনো নারীর পক্ষে এই দুর্গম জায়গায় এই কুঠিরে আসা একেবারেই অসম্ভব। আরও একটা কারণ আছে, কোনো মানুষের উপস্থিতিতে শিরায় শিরায় আর অস্থিমজ্জায় বরফ গলার শীতল স্রোত বয়ে যায়, তাও হতে পারে না। সে যাই হোক না কেন, যদি সে আর একবার আসে তবে আমি তার সঙ্গে কথা বলবো। আমি হাত বাড়িয়ে তাকে ধরবার চেষ্টা করব। তাহলেই বুঝতে পারবো সে কি কোনো রক্ত মাংসের মানুষ নাকি নিছক বাতাস, কেবলই আমার কল্পনা বা একটা অর্থহীন ছায়া মাত্র। তোমার মন মতো। ষষ্ঠ চিঠি। প্রিয় সুরেশ, এইসব চিঠি তুমি কোনোদিন পাবে বলে আমার আর আশা নেই। আমি এখান থেকে এই চিঠিগুলো তোমাকে পাঠাবো না। তোমার কাছে সব পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই মনে হবে না। যদি কোনোদিন দেশে ফিরি হয়তো তবে তোমাকে আমি এই চিঠিগুলো দেখাতে পারি, তবে তাও খুব তাড়াতাড়ি নয়। যখন ফিরে এসে এই সব কিছু নিয়ে হাসি ঠাট্টা করতে পারবো, ঠিক তখনই তোমাকে এই চিঠিগুলো আমি দেখাবো। এখন আমি এগুলো লিখছি কেবল মনের যন্ত্রণা থেকে মুক্তি পেতে। এভাবে না লিখলে হয়তো আমাকে চিৎকার করে মনের কষ্ট হালকা করতে হতো। সে প্রতি রাতে আসে, আগের মতোই আগুনের পাশে বসে, আগের মতোই আমার চোখের দিকে তাকিয়ে থাকে। সে মায়াবী মেয়েটি যখন সেই মিষ্টি মধুর হাসি হাসে, আমার মাথা তখন পুরোপুরি এলোমেলো হয়ে যায়। আমি নিজেকে হারিয়ে ফেলি। মনে হয় আমার নিজের অস্তিত্ব যেন তার ভেতরে গিয়ে মিশেছে। এখন আমার লেখালেখি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। লেখার চেষ্টাও আর করি না। আমি শুধু সাঁকোর ওপর তার আসার পায়ের শব্দ, ঘাসের উপর হাঁটার শব্দ আর দরজায় সেই মৃদু ধাক্কার শব্দ শোনার জন্য অস্থির হয়ে কান পেতে থাকি। সে যখন আসে আমার ঠিক সেই একই দশা হয়। আমি আর কথা বলতে পারি না, নিজের মধ্যে থাকি না, কোনো কথাই আমার মনে পড়ে না। সেও কোনো কথা বলে না, শুধু একভাবে তাকিয়ে থাকে আর ওই একই হাসি হাসে। প্রতিদিন ভাবি আজ সে এলে আমি নিশ্চয়ই তার সাথে কথা বলবো, তাকে ছোঁবো, কিন্তু সে আসা মাত্রই আমি সব ভুলে যাই। আমার নিজের সত্তা যেন পুরোপুরি বিলীন হয়ে যায়। কাল রাতে আমি যখন ওর মুখের দিকে তাকিয়েছিলাম তখন ধীরে ধীরে আমার মন ওর অপূর্ব সৌন্দর্যে ভরে গেল। ওর ঠোঁট দুটো একটু ফাঁক হলো আর পরক্ষণেই সে চমকে উঠে দাঁড়ালো। আমি পাশের ঘরের জানলার দিকে তাকালাম। তাকাতেই মনে হলো কেউ যেন জানলা থেকে হঠাৎ মুখ সরিয়ে নিল। ওদিকে পলক ফেলার আগেই সেই নারী চাদরটা মাথায় টেনে দিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। আমি আলো নিয়ে পাশের ঘরে দেখলাম আমার স্ত্রী গভীর ঘুমে আচ্ছন্ন। তোমার মন মতো। সপ্তম চিঠি। প্রিয় সুরেশ, রাত্রির কথা ভেবে আমি আর ভয় পাই না। ভয় পাই দিনকে নিয়ে। যে নারীকে আমি স্ত্রী বলে জানি তাকে এখন আমি মন থেকে প্রচণ্ড ঘৃণা করি। সেই ঘৃণার কোনো মাপকাঠি নেই, সীমা নেই, শেষ নেই। তার যন্ত্র, শ্রদ্ধা আর সোহাগ সবই এখন যেন আমার কাছে বিষের মতো মনে হয়। জানি না কেন ওর চোখের দিকে তাকালে আমি ভয়ে শিউরে উঠি। সেসব দেখেছে, সব জানতে পেরেছে, এটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি, কিন্তু আসলেই কি তাই? অথচ সে আমাকে এখনো ভালোবাসে। তার যত্ন, ভালোবাসার ভক্তি আগের মতোই আছে। তাও আমার মনে হচ্ছে এই সবই সাজানো, সব মিথ্যে, সবই অভিনয় আর প্রতারণা। আমরা একে অপরকে ভালোবাসা জানাচ্ছি ঠিকই, কিন্তু সবটাই জাল, সব মিথ্যে, সব ছলনা।
আমি জানি সে সব দেখেছে, সব চিনেছে। ওর চোখ পরিষ্কার সেটা বলে দিচ্ছে। আমি এও জানি সে মনে মনে কোনো এক ভীষণ প্রতিহিংসার আয়োজন করছে। তোমার মন মতো। অষ্টম চিঠি। প্রিয় সুরেশ, আজ সকালে হাটে যাব বলে আমি বেরিয়ে পড়লাম। আমার স্ত্রী দরজায় দাঁড়িয়ে রইল। আমি যতই এগোতে লাগলাম সে ততই দূরে সরে যেতে লাগলো। একবার পেছনে ফিরে তাকালাম, দেখলাম দূর থেকে তাকে একটা ছোট পুতুলের মতো দেখাচ্ছে। শেষ পর্যন্ত পাহাড়ের বাঁকে সে আড়াল হয়ে গেল, আর তাকে দেখা গেল না। ঠিক তখনই আমি পাহাড় বেয়ে উঠতে উঠতে আরো আছাড় খেতে খেতে প্রচণ্ড গতিতে অন্য একটা পথ দিয়ে বাড়ির দিকে ছুটতে শুরু করলাম। পাহাড়ের পথ মোটেই সহজ নয়। কতবার যে পড়ে গেলাম আর উঠলাম তার ঠিক নেই। এভাবে অন্য দিক ঘুরে শেষমেশ আমার বাড়ির কাছে পৌঁছলাম। সেখানে একটা বিশাল পাথরের আড়ালে লুকিয়ে থেকে নিজের বাড়ির উপর কড়া নজর রাখতে লাগলাম। কিছুক্ষণ পরে দেখলাম আমার স্ত্রী একটা টাঙ্গি নিয়ে কাঠের সাঁকোর কাছে এগিয়ে এলো। আমি যেখানে ছিলাম সেখান থেকে সে ঠিক কী করছে তা পরিষ্কার বোঝা যাচ্ছিল না। কিছুক্ষণ পর সে উঠে দাঁড়ালো। অত দূর থেকেও আমি তার মুখে একটা হাসি দেখতে পেলাম, কিন্তু মনে হলো এই হাসির ভেতরে প্রতিহিংসার আগুন ধক ধক করে জ্বলছে। সে ঘরে ফিরে যাওয়ার পর আমি আবার হাটের দিকে চলে গেলাম। হাট থেকে সন্ধ্যায় যখন বাড়ি ফিরলাম সে আগের মতোই সমাদর করে আমাকে ঘরে অভ্যর্থনা জানালো। আমি যে তার ভয়াবহ সেই কাজ দেখে ফেলেছি তা বিন্দুমাত্র বুঝতে দিলাম না। ওর শয়তানি ওর কাছেই থাক। সে ভেবেছে কোনো এক নারী রাতে সাঁকো পার হয়ে আমার সাথে প্রেম করতে আসে, তাই সে সাঁকোটা কেটে রেখে এসেছে। আজ রাতে সে এলে অতল খাদের নিচে পড়ে যাবে। আমি কিছু বললাম না। আজই প্রমাণ হয়ে যাবে যে প্রতিদিন রাতে আমার কাছে যে আসে সে আসলে কে। যদি সে প্রেতাত্মা হয় তবে ওই ভেঙে রাখা সেতুতে তার কোনো ক্ষতি হবে না। আর যদি সে সত্যিই এক রক্ত মাংসের মানুষ হয় তবে তবে কি হবে তার? আমি এই চিন্তা মন থেকে ছেড়ে ফেললাম। ভাবতেই আমার শরীর শিউরে উঠল। যদি সে সত্যি কোনো মানুষ হয় তাহলে কথা না বলে কেবল আমার দিকে তাকিয়ে থাকে কেন? আমি বা কেন তাকে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারি না? কেন তার সামনে আমার নিজের অস্তিত্ব বিলীন হয়ে যায়? নিশ্চয় সে মানুষ নয়। আমার স্ত্রী তার কোনো ক্ষতিই করতে পারবে না। হতভাগিনী প্রতিহিংসার এই ব্যর্থ চেষ্টাও আরো জ্বলে পুড়ে মরবে। বেশ হবে তাহলে। কিন্তু সে যদি প্রেতলোকের বাসিন্দা হয় তবে আমি তার পায়ের শব্দ শুনতে পাই কেন? কেনই বা তার পায়ের স্পষ্ট শিশিরের দাগ দেখতে পাই? কেনই বা তার দরজায় ধাক্কা দেওয়ার শব্দ শুনতে পাই? এগুলি তো প্রেতের লক্ষণ নয়। রাত হয়েছে। আগের মতোই পাশের ঘরে আমার স্ত্রী ঘুমাচ্ছে। আমি একা ঘরে বসে খুব মন দিয়ে তার পায়ের শব্দ শোনার জন্য কান পেতে অপেক্ষা করছি। যদি সে প্রেতাত্মা হয় তবে আগের মতোই আমার কাছে আসবে। আর যদি সে সত্যিই কোনো রক্ত মাংসের নারী হয় তবে নিশ্চয়ই সাঁকো থেকে পড়ে যাওয়ার সময় তার আর্তনাদ শুনতে পাবো, অথবা কোনো পরলোকের অজানা মায়াজাল আমাকে ঘিরে ফেলেছে।
হঠাৎ দেখি সে প্রেতাত্মার বিদ্রোহ। আমি শুনেছি, আমি সেই ভয়াবহ আর্তনাদ এই মাত্র শুনেছি। এক হৃদয় বিদারিকা, আকাশ ফাটানো আর্তনাদ আমি শুনেছি। আকাশ পাতাল কাঁপিয়ে অন্ধকারকে উলট পালট করে সেই ভয়ানক চিৎকার সাঁকোর কাছ থেকে উঠে এলো। সেই গভীর খাদের ভেতর থেকে উঠে এসেছে। পাহাড়ের এক শৃঙ্গ থেকে অন্য শৃঙ্গের প্রতিধ্বনি হতে লাগলো। সেই আর্তনাদের কোনো বর্ণনা হয় না। সেই চিৎকার এখনো আমার কানে ভেতরের দিয়ে শিরায় শিরায় রক্তের সঙ্গে ছুটে বেড়াচ্ছে। আমি ঘর থেকে প্রবল বেগে বেরিয়ে এলাম। সাঁকোর কাছে এসে পৌঁছলাম। নিচে শুয়ে পড়ে হাত বাড়িয়ে দেখলাম সাঁকোটা আর নেই। নিচের দিকে তাকিয়ে দেখলাম চারদিক ঘুটঘুটে অন্ধকার। সেই গভীর গহ্বর ঘোর অন্ধকারে ডুবে আছে। কিছু দেখার উপায় নেই। প্রবল বেগে বাতাস বইছে। আমি চিৎকার করে ডাকলাম। সেই প্রবল বাতাসে আমার চিৎকার যেন পৈশাচিক হাসির মতো দিগন্ত কাঁপিয়ে প্রতিধ্বনিত হতে লাগলো। আমি বুঝতে পারছি এতদিন যে উন্মাদনা ধীরে ধীরে আমাকে খুব শক্ত করে আঁকড়ে ধরেছে, তা থেকে ফেরার আর কোনো উপায় নেই। সব চেষ্টায় বৃথা 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 বৃথা। আমি কতবার নিজেকে বোঝাচ্ছি যে এইসব কেবল আমার অসুস্থ আর বিকৃত মস্তিষ্কের কল্পনা। এই আর্তনা তো আমার মনের ভুল। কিন্তু না 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 না, ওই তো সেই শব্দ, ওই তো সেই আর্তনাদ, ওই ওই যে বুক ফাটানো হাহাকার। মুহূর্তে আমার মাথায় কেউ যেন ভারী লোহার হাতুড়ি দিয়ে নির্দয়ভাবে আঘাত করছে। আমি বুঝতে পারছি সে আর কখনো আমার কাছে আসবে না। এটাই শেষ, এটাই শেষ। তোমার মন মতো। শেষ চিঠি। অবশ্য এই চিঠিটা তার পূর্ণতা পায়নি। প্রিয় সুরেশ, আমি একটা বড় খামে সবকটি চিঠি ভরে তোমার ঠিকানা লিখে রেখে যাব। যদি কখনো কেউ এই নির্জন জায়গায় আসে, তবে সে হয়তো তোমাকে এই চিঠিগুলো পাঠিয়ে দিতে পারে। আমার লেখালেখি বন্ধ হয়ে গেছে। আমি আর আমার স্ত্রী, মানে তোমাকে বোঝানোর জন্য যাকে এখন আমার স্ত্রী বলতে হচ্ছে, আমরা দুজনেই সামনাসামনি বসে থাকি এখন, কিন্তু কেউ কোনো কথা বলি না। এ এক অদ্ভুত পরিবর্তন। যখন কথা বলি তখন এমনভাবে বলি যেন আমাদের দুজনের এই প্রথমবার দেখা হয়েছে। যে দু একটা কথা হয়, তাও আমাদের মনের আসল ভাব লুকিয়ে রাখার জন্য। আমাদের দুজনের কেউই আর আগের মতো নেই। আমি সারাক্ষণ ওর মুখে একটা বিদ্রূপের হাসি দেখতে পাই। সেটা লুকোনোর চেষ্টা করে ঠিকই, কিন্তু আমি তা স্পষ্ট দেখতে পাই। ওর সব চেষ্টা বৃথা। প্রতি রাতে নির্জনে বসে থাকতে থাকতে মনে হয় যেন সে আগের মতোই দরজায় ধাক্কা দিচ্ছে। আমি তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিই, কিন্তু কই কই কেউ নেই। কেউ থাকে না বাইরে। শুধুই অন্ধকার। আর সেই অন্ধকারের ভেতর দিয়ে ঘরের মধ্যে বাইরের কিছুটা ঠান্ডা বাতাস ঢুকে আসে মাত্র। আর কিছুই আসে না। এই দুর্গম জায়গায় বাস করে আমি দানবে পরিণত হয়েছি। ভালোবাসার ঘৃণা দুটোই ভয়াবহভাবে আমার হৃদয়ে উথাল পাথাল করে, আর আমার শিরায় শিরায় বিদ্যুতের মতো ছুটছে এখন। আর মাথায় যেন শত চিতার আগুন জ্বালিয়ে দিয়েছে। আমার লেখাপড়া, শিক্ষা, ভালো গুণ সবই যেন এই পাহাড়ের বাতাসে আমার হৃদয় থেকে উবে গিয়েছে। আমি একটা হিংস্র পশু হয়ে গিয়েছি।
কবির, এই নারীর যে এক সময় আমার স্ত্রী ছিল, ওর সেই ফুলের মতো নরম গলা আমার সেই রোগা হাড় চিচিরে শক্ত আঙুল দিয়ে জোর করে টিপে ধরবো। ওর সুন্দর চোখ দুটো ধীরে ধীরে বুঝে আসবে, ঠোঁট দুটো একটু ফাঁক হয়ে যাবে, লাল জিভটা ঝুলে পড়বে। কবির গলাটা টিপে ধরে আরো জোরে টিপতে থাকবো। দেরি নেই, আর দেরি নেই। তারপর ধীরে ধীরে ওর গলা ধরে ওকে পেছন থেকে ঠেলতে ঠেলতে ওই 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 কুঠির থেকে বের করে নিয়ে যাব। এই উঁচু নিচু শক্ত পাথরের ওপর দিয়ে টেনে নিয়ে যাব, এই খাদের কাছে নিয়ে আসব। সে বড় তার ছেলের হাসি হেসেছিল তো, হ্যাঁ? এবার হাসির পালা আমার। আমার আমি জোর করে তাকে ধীরে ধীরে ঠেলে নিয়ে যাব, খুব সাবধানে আদর করে। এই খাদের কিনারায় যখন তার পায়ের শুধু একটু আঙুল পাহাড়ের উপর ঠেকে থাকবে আর সে নিচের দিকে হেলে পড়বে, তখন আমি তার দিকে ঝুঁকে তার লাল ঠোঁটে চুমু খাবো। তারপর নিচে, আরো নিচে, কুয়াশার ভেতর দিয়ে গাছপালা ঝোপঝাড় ভেদ করে পশু পাখিদের অবাক করে দিয়ে দুজনে নিচে গিয়ে মিলবো, আরো গভীরে একসঙ্গে যাব, আরো গভীরে যাব, যতক্ষণ না তার সঙ্গে আমার মিলন হচ্ছে। অসম্পূর্ণ এই শেষ চিঠি। এই ভয়াবহ চিঠিগুলো পড়ার পর আমি প্রবোধের মুখের দিকে তাকালাম, সেও আমার মুখের দিকে তাকালো। আমি ওর মুখে যে ভাব দেখলাম, সেও বোধহয় আমার মুখে ঠিক সেটাই দেখছিল। আমি দেখলাম প্রবোধের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। আমরা দুজনেই একে অপরের সঙ্গে কথা বলার সাহস পেলাম না। আমাদের দুজনেরই বুক দুরু দুরু করে কাঁপছিল। সংসারে যে এমন ভয়াবহ ঘটনা ঘটতে পারে তা আমাদের বিশ্বাস ছিল না। তাই আমাদের গাইড থাম্বি মেনা কেন শয়তানের বউ বলে ভয়ে এই জায়গা ছেড়ে পালিয়েছিল, এখন তার যথেষ্ট কারণ খুঁজে পেলাম। এতদিন ভূত প্রেতের কথা বিশ্বাস হয়নি। ভূত প্রেত থাকুক বা নাই থাকুক, পত্রলেখক মন্মথ এই নির্জন জায়গায় বাস করে ভূতের চিন্তা করতে করতে চরম উন্মাদ হয়ে গিয়েছিল। সেই উন্মাদনার ঘোরেই হতভাগ্য তার স্ত্রীকে অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করেছে এবং নিজেও মারা গেছে। এই চিঠিগুলোই তার প্রমাণ। ভোর হতে না হতেই আমরা সেই জায়গা থেকে পালালাম। রামচন্দ্র, এখানে আর 1 মিনিট থাকার সাধ্য কার? বস্তিতে ফিরে আমাদের 2 কুলি আর থাম্বি মেনাকে খুঁজে পেলাম। আমরা যে ওই বাড়িতে রাত কাটিয়ে এখনো বেঁচে আছি তা দেখে তারা অবাক হয়ে আমাদের মুখের দিকে তাকিয়ে রইল। আমরা দার্জিলিং পৌঁছে চিঠিগুলো কমিশনার সাহেবকে জমা দিলাম। শুনেছি তার আদেশে সেই ভয়াবহ কুঠিরটা একদিন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।